আমার আর আমার শাশুড়ির মার এবারও পুণ্যে সঞ্চিত হলো না। এর জন্যে কে দায়ী? আমার আর আমার শাশুড়ি মার কিছু বাজে অভ্যেস। আমার বয়স এখন 55, মোটামুটি পার্থক্যর কাছাকাছি, পুরোটা এখনো এসে পৌঁছায়নি। আর একটা সুযোগ পেতেও পারি, কিন্তু শাশুড়ি মা, তার বয়স 80, মানে 80, সে আর সুযোগ পাবে মনে হয় না। আচ্ছা, ওনার তো অনেকটাই বয়স হয়েছে, উনি কেন এতদিনে পুণ্য সঞ্চয় করেনি? উনি কি অধার্মিক? একদম না। উনি রোজ সকালবেলায় উঠে ঠাকুর পুজো করে তারপরে ওনার নিত্য কাজ সারেন। এবার বলি কি বাজে অভ্যাস। বাজে অভ্যাসটা বলার আগে কয়েকটা কথা আমাকে বলতে হবে। আমার বিয়ের পরে আমি যখন এই বাড়িতে আসি, দেখতাম শাশুড়ি মার হাতে যখনই কিছু পয়সা থাকতো একটা ঘটের মধ্যে ফেলত। একদিন আমাকেও বললেন, একটা ঘট কিনিস, যে পয়সাটা তোর হাতে বেশি থাকবে ওর মধ্যে রাখিস। শেষ বয়সে আমি আর তুই দুজন মিলে এই ঘট ভেঙে পুণ্য সঞ্চয় করব। কি ভাবছেন? আমার শাশুড়ি মা যদি ঘটে পয়সা না জমাতো তবে কি উনি কোথাও যেতে পারতেন না পুণ্য সঞ্চয়ের জন্যে? একদমই না। তিনার ছেলে অবশ্যই তাকে নিয়ে যেতেন, কিন্তু এটা ওনার ইচ্ছা। যাই হোক, একটা সুযোগ এবার আসলো আমাদের পুণ্য সঞ্চয়ের। শাশুড়ি মাও এবার রাজি সেই পুণ্য সঞ্চয় করতে। সুযোগটা কি? পাড়ার ছেলেরা বাস ছাড়ছে, খুব অল্প পয়সায় নাকি, মানে জলের দরে নাকি ওরা নিয়ে যাচ্ছে সবাইকে পুণ্য সঞ্চয় করতে। কোথায়? বুঝতেই পারছেন, 144 বছর পরে মহাযোগ কুম্ভ মেলায় মোটামুটি সবাই যাচ্ছে। শাশুড়ি মা এবার ঘট ভেঙে যাবেন, সাথে আমার ঘরটাও অবশ্যই ভাঙা হবে। বাকি টাকাটা সে তো ছেলে আছে। যেহেতু ঠিক করেছি এবার আমরা পুণ্য সঞ্চয় করতে, মানে পুণ্য অর্জন করতে, যাই হোক সঞ্চয় অর্জন, কুম্ভ মেলাতে যাব। শাশুড়িমার যেহেতু অনেকটাই বয়স হয়েছে, তাই আগে ডক্টরের কাছে নিয়ে গেলাম। মোটামুটি চেক আপ করে কিছু ওষুধপত্র নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসতে চলে আসলো পাড়ার ছেলেরা, সব বাড়িতেই ওরা যাচ্ছে। এবার এসেছে আমার বাড়িতে। বৌদি, একদম জলের দরে পুণ্য সঞ্চয়, বুঝতেই পারছেন মহাযোগ 144 বছর পরে। বললাম, শুনলাম, হ্যাঁ এবার তো আমরা যাবো, মনস্থির করেছি আগেই। পাড়ার ছেলে মোটামুটি সবাইকে চেনা। আমার বিয়ে মোটামুটি তো কম দিন হয়নি, আর শাশুড়ি মার তো কি আর বলবো। সবাইকে বললাম আমরা যাব তোমাদের সাথে, কিন্তু একটু তোমাদের ঠাকুমা, কেউ ডাকে অবশ্য কাকিমা, সে যাই ডাকো, একটু হাতটা কিন্তু ধরো, বুঝতেই তো পারছেন ওনার বয়স। সবাই একসাথে। ঠাকুমা যাবে, কেউ বললো কাকিমা। বাবা, এ তো দারুণ খবর, এত বছর পরে দেখছি কোথাও আমাদের ঠাকুমা, কাবুল ভাষায় কাকিমা যাচ্ছে। সবাই রাজি। এবার তাদের দাবি মতো, দাবি মানে তাদের কথা মতো, যে 1000 টাকা দিয়ে সিটটা বুক করতে হবে যদি শেষে না যায়, কারণ সিটের নাকি খুবই চাহিদা। আমি ঘরে গেলাম টাকাটা আনতে। দুদিন আগে আমার শাশুড়ির ঘরটা ভেঙে সব টাকাটা কিন্তু এক জায়গায় রেখেছিলাম, মোটামুটি গুনিয়ে রেখেছি। কত হয়েছে সেটা পরে জানাচ্ছি। যখন আমি 2000 টাকাটা নিয়ে ওদের দিতে আসলাম, 2000 মানে আমার শাশুড়ি মা, হঠাৎ পিছন থেকে শাশুড়ি মা লাঠি একটা হাতে নিয়ে ঠক ঠক করে এসে বলল, আর টাকাটা দিও না বৌমা, এবারও যা হবে না, আমাদের সিটটা নিও না।
আমি থতমত খেলাম, ব্যাপারটা কি? এই তো দুদিন আগে যখন ওনাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, বেশ উচ্চ হয়ে উনি গেলেন, মেলাতে যাবেন বলে ওষুধপত্র নিলেন। পিছনে ফিরে বললাম, কেমন মা? উনি বললেন, তোমাকে বলা হয়নি, সেদিন ওই যে তুমি যখন ডক্টরের কাছে নিয়ে গেলে, একটা ছেলে এসে আমাদের বলল, ঠাকমা জানেন, একটা ছোট্ট মেয়ে অস্মিতা, আরো একটা মেয়ে ঋত্বিকা, একটা মরণ রোগ, মরণ রোগ ঠিক না, মানে একটা অসুখ হয়েছে কঠিন, এর জন্য একটা ইঞ্জেকশন দিতে হবে, তার দাম 16 কোটি টাকা। অত টাকা তো একজনের পক্ষে দেওয়া সম্ভব না, আপনি সামর্থ্য মতো যদি কিছু একটু দান করতেন। সেদিন তো আমার কাছে পয়সা ছিল না, ওদের বলেছিলাম আমার বাড়িতে এসো, আমার সামর্থ্য মতো আমি দান করব। তাই ভাবছি এই খটের টাকাগুলো সব ভাগ করে দেবো ওই দুটো বাচ্চাকে। থাক, এবার না হয় পুণ্যি নাই করলাম। বুঝতে পারছেন কোন বদ অভ্যাসে আমার আর আমার শাশুড়ি মার এবারও পুণ্যি অর্জিত হলো না। সত্যি কথা বলতে জানি না এটা পাপ করলাম কিনা। আমি আমার শাশুড়ি মার কথায় একমত হয়ে সব সঞ্চয় বাচ্চা দুটোকে দিয়ে দিলাম পুণ্যি করার জন্যে, অন্য মেলায় না গিয়ে।